সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম মোল্লা রনি। ধন্যবাদ। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। আমরা এই সময়ে নতুন সরকার গঠিত হলো একটি নির্বাচনের পর, এবং এই নির্বাচনকে নিয়ে, এই সরকার নিয়ে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু, এবং এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তাদের অনেক আশা এবং প্রত্যাশা। আপনি সরকার 4 দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার 4 দিন পার করছে, আজকে 4র্থ দিন। তো আপনি প্রাথমিক শুরুটা কেমন দেখছেন সরকারের? নাটকীয়, সিনেম্যাটিক, একেবারে চলচ্চিত্রের মতো। হিন্দি সিনেমা যে নায়ক দেখেছিলেন অনিল কাপুরের সেই বিখ্যাত সিনেমা নায়ক, আর একটা সিনেমাটা আমি বেশ কয়েকবার দেখেছি, নায়ক সিনেমাটা খুব ভালো লাগে। আর নায়কের সাথে আরেকটা সিনেমা দেখেছি ফাটাকেষ্ট, মিঠুন চক্রবর্তী। তো ফাটাকেষ্টটা আমার ভালো লাগেনি, কিন্তু নায়কটা আমার আসলে ভালো লেগেছে। অল অন এ সাডেন ড্রামাটিক্যালি একদিনের জন্য সে প্রধানমন্ত্রী হয়ে যায়, মানে মুখ্যমন্ত্রী হয়ে যায় অনিল কাপুর। তো সে একদিনে সে যে চমক দেখানো কাজ করে, এবং সেই চমক দেখানো কাজের বিনিময়ে পুরো দর্শক শ্রোতাদেরকে সে বুঝিয়ে দেয় যে প্রধানমন্ত্রীর পদে থেকে আসলে দীর্ঘমেয়াদে ভালো কাজ করা সম্ভব। এটা হলো মূল বিষয়। তো তারেক রহমান সাহেব এই প্রথম দিনে অনেকটা সে নায়কের মতো নায়কোচিত কাজকর্ম শুরু করেছেন, যেটি বাংলাদেশের লোকজন দীর্ঘদিন যাবৎ পছন্দ করে না। যেমন রাস্তাঘাটে প্রধানমন্ত্রী যাবেন, লোকজন চলাচল দীর্ঘ সময় আটকা পড়ে থাকে, পড়ানো বন্ধ। শুধু তাই না, পুলিশও প্রধানমন্ত্রীর দিকে পশ্চাৎদেশ ফিরিয়ে অন্যদিকে জনগণের দিকে রাইফেল তাক করে দাঁড়িয়ে থাকে। খুবই বেয়াদবের মতো এই দৃশ্য দেখতে। মানে এই জিনিসটা যে তারেক রহমান সাহেবের নজরে আসছে। কারণ আমার মতো একটা ভদ্রলোক আছে, বা আপনার মতো একজন ভদ্রলোক রাস্তাতে যাচ্ছেন, তো সে করলো কি, পুলিশ সে বললো যে ওইদিকে তাকাবেন না, গাড়ির দিকে তাকানো যাবে না, রাস্তা পার হওয়া যাবে না, রাস্তা পার অনেক সময় ধরে, ওটা তো পরের 1 ঘন্টা ধরে হয়তো বন্ধ ওটা তো পরের ব্যাপার। আগের দিনে যেভাবে কথা হলো, বলা হতো না, হুঁশিয়ার, সাবধান, রাজা আসছে, বাদশা আসছে, বাদশা সুলেমান আসছে, কেউ চোখ তুলে তাকাবে না, সবাই মাথার নিচের দিকে তাকাও, কেউ যদি চোখ তুলে তাকাও চোখ উঠিয়ে ফেলা হবে। আমাদের রাজপথে পুলিশরা করে কি, উল্টো দিকে সেই গাড়ির বহর যায়, সেই দিকে তারা পশ্চাৎ দেশ দিয়ে জনগণের দিকে মুখ দিয়ে অস্ত্র তাক করে থাকে। আর যদি জনগণ কোনো দিক কেউ গাড়ির দিকে তাকায়, তাহলে তাকে বলে যে চোখ নামান, ওইদিকে তাকাইছেন কেন, আপনি কি মানে কোনো সন্ত্রাসী কিনা, ইত্যাদি ইত্যাদি ভাবসাব। তো এটা নিয়ে আমাদের জনমনে না ভীষণ রকম আতঙ্ক ছিল, ভয় ছিল, অপমান ছিল, লজ্জা ছিল, ক্ষোভও ছিল যে একই অবস্থা। আমি এটা এক পর্যায়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এক পর্যায়ে আমাদের বেনজির আহমদ যখন আইজিপি ছিলেন, ওনার গাড়ি বহরের ক্ষেত্রেও অনেক সময় এই রাস্তা আটকে দেওয়া হতো। এটা আমরা অনেক লক্ষ্য করেছি এবং পত্রিকায় নিউজও হয়েছিল তখন। মানে এটা স্প্রেড করে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে একবারে আইজিপি পর্যন্ত চলে গেছিল, কিংবা আরো নিচের অফিসারদের লেভেলেও অনেক সময় দেখা গেছে। নিচে কি আপনার জেলা পর্যায়ে আমি একবার সিলেটে গেলাম সংসদ সদস্য হয়ে। আমার অফিসে একটা ডিআইজি চাকরি করতো, তো ওর বন্ধু ছিল সিলেটের ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার। তো যেহেতু আমি ওকে নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে ডিআইজির একটা প্রোটোকলের গাড়ি আছে, ভো ভো করে সামনে যায়। মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একটা প্রোটোকলের গাড়ি আছে। আর একটা হলো ওখানে ডিসি হেডকোয়ার্টার, যে মানে এসপি হেডকোয়ার্টার মেট্রোপলিটন পুলিশ, ওরও একটা প্রোটোকলের গাড়ি আছে। এখন আমি একজন সাধারণ ছাপোষা সংসদ সদস্য, আমার গাড়ির পেছনে সেই তিনটি মানে ডিআইজি, কমিশনার এবং এসপি যে আছে তাদের গাড়ি, বড় বড় গাড়ি, পাজেরো গাড়ি, আর ওদের এক একটা গাড়ির সামনে ভো ভো করা এরকম প্রোটোকলের গাড়ি। তাহলে আরও 3টে গাড়ি। এখন আমি সিলেট শহরে ঘুরি, সবাই মনে করলো না জানি কোন প্রধানমন্ত্রী চলে আসছে, এরকম একটা ভাবসব খবর হয়ে গেল। সেই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত চলে আসলো যে রনি সিলেটে গিয়ে করতেছেটা কি, হচ্ছেটা কি সেখানে। তো এখানে দেখুন, একজন পুলিশের এসপি পর্যায়ের লোক, সেও কিন্তু সেই প্রোটোকল পায়। একজন ডিসি, তার সামনে একজন বডিগার্ড বসা লাগবে। একজন সচিব, তার সামনে একজন বডিগার্ড লাগবেই। পুলিশের একজন লোক তার সামনে না বসলে তার গা গরম হবে না।
এই কালচারগুলো যে আমরা এটা তো বাংলাদেশে দেখি, একটি ঘটনা বললেন, এর বাইরে আপনার দৃশ্য আপনার চোখে পড়েছে বলার মতো, এই যে 4 দিনের কার্যক্রম মূল্যায়ন যদি করেন? না, আমি ওটাই বলছি যে মানে এইগুলো নিয়ে আমাদের জনগণের মধ্যে ভীষণ বিরক্তি ছিল, আপত্তি ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল। এই জায়গাটাতে তারেক রহমান সাহেব স্পর্শ করেছেন, হাত দিয়েছেন। উই আর গ্রেটফুল। আমরা চাই যে এটা চলতে থাকুক, কিন্তু এটা যদি ওনার এই অবস্থা এরশাদের মতো হন, এরশাদ তো ওনার এক সময় এসে না এরশাদ তো আরো এক দফা। এরশাদ বললেন যে সাইকেল চালিয়ে আসবেন, এখানে সাইকেল চালিয়ে আসবেন, হাতে একটা লাঠি নিয়ে, কি সেই ঢং দেখে পুরো জাতি বলল যে আমরা তো এই যুগে হযরত উমর পেয়ে গেছি। পরে দেখা গেল সেই লোক কদিন পরে দেখা গেল সব কাজই করে, সে পেঁয়াজও খায়, পেঁয়াজের সাথে অন্যান্য যে জিনিসপত্র তাও টানে, সবকিছু করে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এটা যাতে লোক দেখানো না হয়, না এটা যেন টিকে, মানে এই জিনিসটা যেন টিকে। এই জিনিসটা উনি যতদিন আছে মানে কোনো অবস্থাতে, একটা সময় কিন্তু শেখ হাসিনা এই কাজ করেছিলেন। আজ তারেক রহমান সাহেব যে কাজগুলো করেছিলেন, উনি কিন্তু নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে আমি পথ আটকাবো না, আমি এইভাবে সাধারণ কিন্তু সেটা মেনটেন করেন নাই কখনো। উনি 4-5 দিন বোধহয় এরকম করেছিলেন। আচ্ছা, 4-5 দিন করেছিলেন, মনে পড়ে না কেন? না এটা করেছিলেন, মনে পড়ে, আমার মনে পড়ে। তো যাই হোক, এরপরে উনি এটা বন্ধ করে দিয়েছিলেন। এর কারণ হলো এসএসএফ তারা সবাই সিকিউরিটি তাকে বুঝিয়েছিল। এখন তারেক রহমান সাহেবকে যেন এই সিকিউরিটি এগুলো বুঝাইতে না পারে। এই কারণে এই সিকিউরিটি ভুং ভাং এগুলো কোনো কাজে আসে না। যদি কাজে আসতো, শেখ হাসিনার যে এসএসএফ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এসএসএফ ইন দ্য সাবকন্টিনেন্ট, সিকিউরিটি, হ্যাঁ, এত সুন্দরভাবে তিনি সাজিয়েছিলেন, পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র শস্ত্র রাখছিলেন। এইগুলা কাজে আসে না। হেলিকপ্টারে ওঠার আগেই অস্ত্র ফেলে দিছে, তারপর কাপড় চোপড় খুলছে, লুঙ্গি পরে, তারপর শেষে ওয়ার্ল্ড টপকে, তারপর শেষে পিছনের দরজা দিয়ে লাফ দিয়ে পড়ে পালায় না। এরপর অনেকক্ষণ কাঁপছে, থরথর করে কাঁপছে যে এখন আমার কী হবে জনগণ দেখে। ভাগ্য ভালো এদেরকে জনগণ চিনতে পারেনি। তো এই হলো জনগণ যদি সাথে না থাকে তাহলে সিকিউরিটি আপনার আলটিমেটলি না। জনগণ থাকলে আসলে সিকিউরিটি লাগে না। আপনার যদি জনগণ থাকে কখনো সিটি লাগে না। এটা মানে হাজার হাজার বছর ধরে এটা প্রমাণিত। ফলে ওনার এটা কন্টিনিউ করুক। এরপর তিনি অফিসে আসছেন, সচিবালয় অফিস করছেন, এটা ভালো। এর কারণ হলো প্রধানমন্ত্রীর যে কার্যালয়, এখানে যখন ক্যাবিনেট মিটিংগুলো হয়, তো সেই বৈঠকে ওই সবাই সচিবরা এখান থেকে যায়, সচিবালয়ের সমস্ত কাজকর্ম বন্ধ থাকে, যানজট শুরু হয়ে যায়। ফলে একজন প্রধানমন্ত্রী যদি তিনি এসে সচিবালয়ে আসেন, তাহলে এই যে তার যে ক্যাবিনেট বৈঠকগুলো, এই বৈঠকের জন্য যত আয়োজন এত সচিবরাই করে থাকে, তাহলে এটার মানে উত্তাপ এটা রাজপথে নামে না। এটা ভালো লাগছে যে উনি সচিবালয়ে, এটাও কিন্তু শুরু করেছিল শেখ হাসিনা, মানে এই যে হ্যাঁ উনি টিকে ছিলেন, বাট পার্মানেন্ট করেন নাই, মাঝে মধ্যে আসতেন সারপ্রাইজিংলি, বাট উনি এটা করেছিলেন। এই শুধু এটা না, আপনার আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠকগুলো হয় সেগুলোতেও তো অনেক মিনিস্টারের যাওয়ার দরকার পড়ে, সেক্রেটারিদের, যেটা এখন উনি করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজটা করছেন, যে সচিবালয়ে উনি প্রতিদিনই ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিংগুলো করছেন, হয়তো ফাইনালি উনি এগুলো প্রিজাইড করবেন না, এগুলো আলাদা আলাদা কমিটি হয়ে যাবে, তারা করবে। মানে ওনার প্রাইমারি লেভেলে একজন প্রধানমন্ত্রী আসলেন গেলেন, আর বিনিময়ে সমস্ত মন্ত্রীদের দৌড়াদৌড়ি, সচিবদের দৌড়াদৌড়ি বন্ধ হলো। এটা বেটার দেশের জন্য। ফলে এটা আমি তাকে স্বাগত জানাই, যেন এটা কন্টিনিউ করে, শেখ হাসিনার মতো না হয়। থার্ডলি হলো যেটা আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি, উনি আজকে দেখলাম যে 9টা 5 মিনিটে অফিস করেছেন। সো ইটস ভেরি মানে গুড। মানে এই যে নিয়মিত সকাল 9টার মধ্যে অফিসে আসা, প্রধানমন্ত্রী যে দেশে 9টার সময় আসে, সেই দেশে আসলে কোনো সচিব 10টার সময় আসতে পারবেন না, এটা সম্ভবই না। এটা উনি কন্টিনিউ করুক। আর একটা ভালো লাগছে, 21শে ফেব্রুয়ারি তারিখে বন্ধের দিন উনি অফিস খুলেছেন। তো যখন রাষ্ট্রীয় কোনো প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনে যখন অফিস খুলে, এই সবই ওনার নায়কোচিত। মানে এই জিনিসগুলো শুরুটা আপনি বলছেন যে ভালো এবং ব্যতিক্রম, নায়কোচিত, এবং এটা মানুষদেরকে আকর্ষণ করেছে। শিক্ষিত প্রত্যেকটা মানুষ, ওনার যে এলাকার ঘোরতর বিরোধী, তারাও এটা নিয়ে ওনার বিরুদ্ধে বলতে পারবেন। এটা আমার ভালো লেগেছে। ও আরেকটা জিনিস ভালো লাগছে, ওনার ড্রেস কোড। আমাদের দেশে এখন দেখা যাচ্ছে কেউ কোনো মন্ত্রী হলে, এমপি হলে, প্রধানমন্ত্রী হলে তারপরের দিন থেকে তার কোটটাই পরা শুরু হয়ে যায়। হ্যাঁ, এমনি এমপি হওয়ার আগে দেখা গেলো যে খদ্দরের পাঞ্জাবি পরতো, এরপরে সে দুবাই থেকে বললো যে ইল্লিন ব্র্যান্ডের সবচেয়ে দামি যে আছে ওটা সৌদি আরব থেকে আনো, বা আমি ওই যে বাদশা সালমানের পরে যে কাপড় আছে, হ্যাঁ ওইরকম কোয়ালিটিটা আমার জন্য নিয়ে আসো, এরকম ভাবসাব দেখায়। তারপর শেষে পৃথিবীর যত দাম করা লোকজনকে জিজ্ঞাসা করে যায় সে পৃথিবীর সবচেয়ে দামি কোটটাই কোনটা, তো লোকজন বলে দেয়। তখন ওই যে ইটালিতে যারা থাকে তাদেরকে বলে ওইগুলো একটু আমার জন্য পাঠাও। এগুলো অনেকের দেখবেন যে অনেকের গায়ে লাগে না। আমাদের জন্য ওবায়দুল কাদের খুব দামি দামি
ক্যানালি, ডানহিল এগুলো পড়তেন, কিন্তু ওগুলো কিন্তু ফিটিং হতো না। কেন হলো যে এগুলো ওনাকে ওখান একজনের থেকে দিত, ready-made বানিয়েছে, রেডিমেড পাঠিয়েছে। হ্যাঁ পাঠিয়েছে, বাট এটা যে ফিটিং করার জন্য যে রুচি দরকার ওনার হাতে না। উনি অনেক ঘড়ি পরতেন, ঘড়িটা ওনার হাতে মানাতো না। যে একটা জিনিস হলো যে ড্রেস কোড একটা বিরাট ব্যাপার আছে। আপনি দামি জিনিস পরলে যে ভালো লাগবে তা না। নট লাইক দ্যাট। আমাদের সমাজে অনেক দেখবেন যে ধনী হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, কোট পরছে তো টাইয়ের সঙ্গে কোটের ম্যাচ হচ্ছে না, দুটোই দামি। তারপরে টাই ঝুলে আছে একেবারে সেই চেনের নিচ পর্যন্ত, হ্যাঁ মানে যখন খোলা থাকে বসে মনে হয় যেন একেবারে মাটি স্পর্শ করবে, এরকম লম্বা লম্বা টাই পরে। এরকম অনেক বিখ্যাত লোকজন আছে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের যে ড্রেস কোড, উনি খুব সিম্পল পোশাক পরছেন, অনেকটা যাকে বলা হয় হালকা পোশাক পরছেন, ইন করছেন না, তার সঙ্গে একটা মানে শুও পরছেন, এবং এটা অনেকটা যেমন মোদি স্টাইলের মতো। আর কয়েকদিন পর দেখবেন যে এটা তারেক স্টাইল হয়ে যাবে যদি উনি এটা কন্টিনিউ করেন। একেবারে সাধারণ ফর্মাল প্রোগ্রামে হয়তো ফর্মাল ড্রেস পরবেন, কিন্তু নরমাল অফিস করার জন্য এটা উনি করবেন। যেমন ফর্মাল ড্রেসও পরেছেন, কোট একদিন কোটটাই পরেছেন, বাট ওটা ভালো ছিল। মানে ওটা আমার কাছে মনে হয় নাই যে ওই কেউ তাকে উপহার দিয়েছে তারপর শেষে ওটার মানে আনফিট, এরকম না। আমার কাছে মনে হয়েছে উনি নিজেই বানিয়েছেন এবং পছন্দ করে বানিয়েছেন, ফলে ওটা তার শরীরের সঙ্গে এটা ম্যাচ করেছে। নতুন সরকারের শুরুর দিকে প্রথম 4 দিনের কর্মকাণ্ড আপনি বলছিলেন নায়কোচিত শুরু। এর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা বিশেষ করে গতকালকে পরশু এবং কালকে দুটো বক্তব্য বেশ আলোচিত হচ্ছে। একজন মন্ত্রী চাঁদা নিয়ে যে ব্যাখ্যা দিলেন, নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করালেন এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম যে অনেকেই এটার প্রতিবাদ করছেন, অনেকে এটাকে ইভেন মন্ত্রিসভার কোনো সদস্য এর সাথে একমত পোষণ না করে ভিন্ন বক্তব্য নিয়ে আসলেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা তোলা হয় তাহলে এটা চাঁদা হবে না, আর এটা মালিকদের শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়, আর যদি জোর করে তোলা হয় এটা চাঁদা হবে। আর কালকে আবার আমরা দেখলাম আরেকজন মন্ত্রী বলে বসলেন যে ইনকিলাব শব্দটা শুনলেই আমার রক্ত কেমন করে উঠে, এটা বিদেশি শব্দ, এগুলো বাংলাদেশে চলবে না। তো এই রকম যে বক্তব্যগুলো আসছে শুরুতেই একবারে ওই যে 4 দিনে হানিমুন পিরিয়ডেই এই কথাগুলো আসছে, এগুলো কি সরকারকে বেকায়দায় ফেলতে পারে? না, এগুলো হয় কি রাজনীতির একটা রসায়ন। প্রথমত হলো যে আবার এবারে যে মন্ত্রী পরিষদটা হলো, এটা আমার কাছে অনেকটা লেবেন চুষের মতো মনে হচ্ছে বা হাওয়াই মিঠাইয়ের মতো মনে হচ্ছে। বাচ্চারা বলতো বাবা একটা লেবেন চুষ দাও, বা হাওয়াই মিঠাই খাইতো, মুরব্বীরা ওটা দিয়ে দিতেন, সে খেয়ে মুখ ঠুক জড়াই ফেলতো। লেবেন চুষ খেত, জামা কাপড় সব জড়াই ফেলতো শিশুরা। আর হাওয়াই মিঠাই খেলে তো বুঝেন এটা আরও মানে ঠোঁট গাল মাল সব লাল হয়ে যেত আর কি। এখন এইবারে যারা মন্ত্রী হয়েছে মূলত কেউ কেউ না, কেউ না, অলমোস্ট সবাই। তো আপনি 17 বছর, হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য নেশন, টু দ্য পার্টি? সিরিয়াসলি আই এম টকিং। তারা আওয়ামী লীগ বাসি ফু দিছে, তারা দৌড় দিয়েছে। আওয়ামী লীগ মামলা দিছে, তারা জেলে গেছে। কোর্ট জামিন দিছে, তারা মুক্তি পেয়েছে। তারেক রহমান সাহেব হুকুম দিছে, তারা মিছিল করার চেষ্টা করেছে, পুলিশ ফু দিছে, তারা আবার পালায় চলে গেছে। এর বাইরে বলেন তো, এই যে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মানে গত 17 বছরে এমন কি উল্লেখযোগ্য কাজ করেছেন যে কাজের বিনিময়ে এদের মন্ত্রী হওয়া উচিত বা এদের এমপি হওয়া উচিত। সো ইটস এ গিফট ফ্রম আল্লাহ। আল্লাহ তাদেরকে রহম করেছেন, বরকত করেছেন। তারা নিঃসন্দেহে তাদের বাবা মা ভালো ছিলেন, আত্মীয় স্বজন ভালো ছিলেন, অনেকের ঘরে স্ত্রী আছেন সুনয়নী, তাদের দোয়ায় হয়ে গেছে, তাদের দোয়ায় তিনি হয়ে গেছেন। আর অর্ধেক এটা হলো 50, আর বাকি 50% হলো জনাব তারেক রহমান সাহেব তাদেরকে খুবই মহব্বত করেন। দীর্ঘদিন তিনি 17 বছর সেখানে ছিলেন, 17 বছর পরে আসছেন। তো এদের সঙ্গে 17 বছর ধরে তাদের হোয়াটসঅ্যাপে, তারপরে স্কাইপিতে তাদের দীর্ঘ যোগাযোগ হয়েছে। এতদিন আসার পরে এদেরকে দেখে তারেক রহমান সাহেবের খুব মায়া হয়েছে, ভীষণ রকম মায়া হয়েছে। ফলে তিনি দান করার ক্ষেত্রে, দাতা হওয়ার ক্ষেত্রে অকৃপণ, সবাইকে প্রাণ ভরে দিয়েছেন, কলিজা ভরে দিয়েছেন। একেবারে যাও দিয়ে দিলাম একসাথে 60 পিউপিল, মানে কেউ আর কোনো বাত নেই। গাঁও শিক্ষামন্ত্রী সভা হয়েছে, এই সমালোচনাটা তো শুরুতে হয়েছে, রাইট। একটা সবাই মানে উনি সবাইকে খুশি করেছেন, কেউ যেন অভিযোগ করতে না পারে। এখন এটা তো দাতা দিয়ে দিয়েছেন। এখন এই তরুণদের না দিলে তখন তো আপনারা আবার বলতেন যে না, তরুণ না, বুড়ো বয়স্ক লোকদের দিয়ে দিছে, যাদের কন্ট্রিবিউশন বেশি, লম্বা দিনের অভিজ্ঞতা দলের সাথে। আপনি জিনিসটাকে নেতিবাচক নিয়েন না। আমি যেটা রিয়ালিটি বলছি যে উনি মানে ওনার পছন্দ মতো। এখন যারা 2-4 জন পায়নি তারা হয়তো আগামীতে পাবেন। আবার এদের মধ্যে লেবেন চুষ খেতে গিয়ে বা হাওয়াই মিঠাই খেতে গিয়ে যারা মুখ জড়িয়ে ফেলবেন তাদের অনেকের বাদ দিয়ে দিবেন।
মানে উনি তো এখন যে জিনিসটা হলো এই যা কিছু এটা তো করছেন, বলা হয়েছে যে 180 দিনের একটা এটা পোস্টমর্টেম হবে এবং তাদেরকে এটা 180 দিন কেন, এটা 18 6 দিন, মাসের কথা বলা হয়েছে। এটা 18 দিনেও হতে পারে, এটা 18 দিন হতে পারে। এটা তো রাইটটা তার। এখানে মূল ব্যাপার হলো রাইটটা তার, ক্ষমতা তার, আর তিনি এখন একছত্র আধিপত্যে এমন একটা জায়গায়, শেখ হাসিনার জমানাতে তবু মির্জা ফখরুল ছিল কথা বলার জন্য, অ্যাটলিস্ট মির্জা ফখরুল সাহেব ছিলেন শেখ হাসিনার অ্যাগেনস্টে, জামাতের আমির মাঝে মাঝে কথা বলতেন। এখন তারেক রহমান সাহেবের চোখের দিকে কথা বলার মতো আজরাইল ছাড়া বাংলাদেশে আর কেউ নাই, তো যার জন্য কেউ কথা বলবে না। ফলে উনি যা চাইবেন সব হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ফলে সফলতা যদি আসে শতভাগ ওনার দায় দায়িত্ব, ব্যর্থতা হলো সেটাও দায় দায়িত্ব তার নিতে হবে। ফলে এই মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের আসলে ঘাড়ের উপরে সবসময় মানে একটা বলে একটা জাদুটোনা বান এদের ঘাড়ের উপরে ঝুলতেছে। এটা মন্ত্রী নয়, এটা এক ধরনের দায়িত্বের মানে যাকে বলে বন্ধন, এবং সেই বন্ধনে যদি একটু এলোমেলো হয়ে যায় এটা ফাঁস হয়ে যাবে, গলার ফাঁস হয়ে যাবে। গেল এক। 2 নম্বরে আপনি কথা নিয়ে বলছিলেন, এক মন্ত্রী বলছেন ইনকিলাব শব্দ শুনলে তার ভীষণ মেজাজ গরম হয়ে যায়। মেজাজ তো গরম হবেই, এই কারণে হলো তিনি তো দীর্ঘদিন ভারতে ছিলেন। মানে জামাতের লোকজন বলতেছে যে উনি এই 14ই মানে 5ই আগস্টের পরে যে বাংলাদেশে এসেছেন ভারত থেকে এসেছেন। এটা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন যে ইনকিলাব শব্দটা শুনলে ওই তো টুকু ভাইয়ের কথাই বলতেছি। টুকু ভাই কোথায় ছিলেন আমি জানি না, পুরো সময়টা ছিলেন না দেশে, মামলা জেলে যেতে হতো, জেলে যেতে। সবাই বলছে ভারতে, আমার জানা মতে তিনি ব্যাংকক ছিলেন, কিন্তু ওই যে তার যারা বিরোধী পক্ষ তারা তাকে মানে খোঁচা দেওয়ার জন্য বলছেন ভারতে ছিলেন, আর ভারতে থাকলে তো ইনকিলাব শব্দ খারাপ লাগবেই। তো এগুলো বাহাজ চলছে, কথাবার্তা বাহাজ চলছে। আর এক যে মন্ত্রী যে রবিউল যাকে বানানো হয়েছে, তো তাকে তো তিনটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এ বয়স অল্প, একেবারে বয়স অল্প। ধানমন্ডির বাইরে জাতীয় পর্যায়ে বিএনপির যে বড় নেতাদের একটা ন্যাশনাল ফিগার থেকে ওই পর্যায়ে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিদের পর্যায়েরও না। তো সেখানে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি একটা সিঙ্গেল মন্ত্রণালয় পেয়েছেন। জহিরুদ্দিন স্বপন ইজ এ লিজেন্ড রাজনীতিতে, তিনি তথ্য মন্ত্রণালয় পেয়েছেন। তো সেখানে এই ভদ্রলোকের তিনটে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এগুলো বিএনপির যারা সিনিয়র নেতা এদের বিশ্বাস করেন সবার চোখের ব্যায়াম শুরু হয়ে গেছে। এটা দেখতেই তাদের এখন চোখ ব্যথা করতেছে। অনেকে দেখবেন চশমা বদলাতে হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আর এটা যতবার চোখের সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে। তো উনি এই ভদ্রলোক দলের মধ্যে একটা ভীষণ রকম ঈর্ষার মধ্যে পড়েছেন। এখন ওনার তো দোষ নেই, উনি তো বলেন নাই তারেক রহমান সাহেবকে গিয়ে আমাকে 3টা মন্ত্রণালয় দেন। এটা নেতার ইচ্ছা হয়েছে, দয়া হয়েছে, করুণা হয়েছে। এখন এটা মির্জা আব্বাসের প্রতি হয়নি। এখন এই দোষ তো মানে রবিউল সাহেবের না। আর রবিউল সাহেব যে কথাটা বলছে সে মিথ্যা কি বলছে? এখানে চাঁদা তো সমঝোতার ভিত্তিতে দেওয়া হচ্ছে। এখন কেউ তো চাঁদা বলছে না, এটাকে বলছে, কেউ বলছে রশিদ, এটা জনকল্যাণের এটা। এবং এই কথা তো আমরা সবাই আন্দোলন করছি শাহজাহান খান সাহেবের বিরুদ্ধে। তখন এই শাহজাহান খান সাহেবের সাথে বিএনপির যারা শ্রমিক নেতা ছিল, জাতীয় পার্টির যারা শ্রমিক নেতা ছিল, তারা এক টেবিলে বসে কি টাকা ভাগাভাগি করে নাই? শাহজাহান এই সময়টাতে বিএনপির ওই যে শাহজাহান খান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, তার সাথে যারা জাতীয় পার্টির জাতীয় পার্টির কে কোন লোকটা ছিল তার নাম কি আমরা জানি না। বিএনপির কোন লোকটা এই শ্রমিক আন্দোলন করে তারপর সে সেই সমস্ত ট্রেড ইউনিয়ন করে এই শাহজাহান খান সাথে একসাথে বসে সব কিছু করছে, গুডু করছে, তাদের নামকে আমরা জানি না। তখন তো তারা কেউ কোনো শব্দ করেনি। তো শাহজাহান খান জমানাতে যে আইন ছিল যে এটা একটা সমঝোতার ভিত্তিতে এটা হচ্ছে, হঠাৎ করে উনি একজন নতুন মন্ত্রী। এই বাংলাদেশে আপনি জানেন প্রতি বছর অন্ততপক্ষে কত হাজার কোটি, 20,000 30,000 কোটি টাকা চাঁদাবাজি হয়। তো ওনার মতো একটা মানুষের পক্ষে এত বড় একটা সিন্ডিকেটের বিরুদ্ধে টাস করে যদি কথা বলে লোকজন তো ওনার হলকম চেপে ধরবে, তখন কি সে আপনারা উদ্ধার করবেন তাকে? ফলে তো তাকে তার গদি রক্ষা করতে হবে। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই যে আপনি 2টা জায়গায় এখনো ঝামেলা রয়ে গেছে, যেটা হলো বিএনপি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে এটা বলেছে, কিন্তু সাংবিধানিক সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে তারা শপথ নেয়নি। এখন পার্লামেন্ট সেশন 12 কিংবা 14 মার্চের মধ্যে বসবে, আমরা গতকালকেই শুনেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন। তো এই পার্লামেন্ট সেশনের শুরুতেই কি আপনি মনে করেন কোন ধরনের ঝামেলা হবে? এবং এখন স্পিকার নেই, স্পিকারের জায়গায় ফার্স্ট সেশনে মানে স্পিকার নিয়োগ করার জন্য তো একজনকে প্রিসাইড করে সেশন বসতে হবে, এই জায়গাটাতে কোনো ঝামেলা আছে? না ঝামেলা হবে না। আমাদের দেশে ক্ষমতার কাছে সবাই নত যেন। এখানে তারেক রহমান সাহেব যেভাবে চাইবেন
সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সেভাবে চাইবেন সবাই বলবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এর বাইরে টু শব্দ হবে না। আমি এই কথাগুলো গত 17 মার্চ যাবত বলে আসছি। আমি বললাম যে আলী রিয়াজরা কলা খাচ্ছেন, তারা এখনো বুঝছেন না বিএনপি ধৈর্য ধারণ করছে, এদেরকে বলছে যা ইচ্ছে তাই করো, আগে কবুল করে নেই, বিয়েটা পড়েনি, তখন ডলা কিভাবে দিতে হয় এইভাবে আমরা জানি। তো নির্বাচিত হওয়ার পর আলী রিয়াজ সাহেবরা তখন এটা চাপিয়ে দিলেন কেন? মানে স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে এসে যে কাজগুলো করলেন, এটা না বোঝার কারণে, তখন হঠাৎ করে তারা ক্ষমতায় বসছে, তো বসার পরে ওই ভবনে তারা বুঝতে পারছে যে বিএনপির, আমি বললাম যে বড় বড় নেতাদেরকে, বিএনপির বড় বড় নেতাদেরকে গলার মালা পরে তারপর যমুনায় ঢুকতে হচ্ছে, শুধুমাত্র এটা একটা এমপি হোক, মানে মন্ত্রী হওয়া লাগবে না, বিএনপির অনেক এমপি আছে, এই এমপিদের সামনে গিয়ে আলী রিয়াজের মতো লোক দাঁড়াতে সাহস পাবে না। এই কথাগুলো আমি গত 17 মার্চ চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনি বলতে চাচ্ছেন যে এই জিনিসটা, হ্যাঁ, ওরা হয় কি, ওরা একটু একটা আছে না, একটা পোলাপান, ছোট একটা পোলাপান খেলনা পিস্তল নিয়ে ঠাস 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 করে বলতেছে চোখ বুঝো, মরে যাও, মরে যাও। আপনি চিত হয়ে পড়লেন, মরে যাওয়ার ভান করে ছেলেটা হাসলো, হু হা হা করে হাসলো, আপনি পিতা হিসেবে খুব মজা পেলেন। তো ওই সময়টাতে যমুনাতে বসে আলী রিয়াজ সাহেবরা বিএনপির সাথে যে কর্মকাণ্ড করেছে, বিএনপিরই লোকজন ওইভাবে আড়ালে হাসছে যে এদের হাতে খেলনা পিস্তল, আসল জিনিস তো আমাদের হাতে, এবং আমরা সেটা দেখাবো নির্বাচিত হওয়ার পর। এখন সেটা তারা দেখাবেন, এটা নিয়ে বিএনপি যদি চায় হবে, নাইলে হবে না। এটা বাইরে তাদের উপর চাপ প্রয়োগ করার মতো কোনো শক্তি এখন বাংলাদেশে নেই। আপনি খুব সংক্ষেপে, আমাদের হাতে খুব অল্প সময়, যে ঠিক এই মুহূর্তে বিএনপির অগ্রাধিকার দেওয়া উচিত কোন জায়গাগুলোতে আপনি মনে করেন? বিএনপির আসলে এই মুহূর্তে সিরিয়াসলি আমি বলছি অগ্রাধিকার দেওয়া উচিত তাদের বাংলাদেশ ব্যাংকে কয়টা টাকা আছে, প্রতি মাসে কত টাকা বিদেশি লোন দিতে হবে, বাংলাদেশে টাকা দিতে হবে, এবং সেই অনুযায়ী খরচের খাতগুলো সার্টেন করা। আদারওয়াইজ এই যে ফ্যামিলি কার্ড বা এই যে খাল খনন, এই জিনিসগুলো করতে হলে সর্বনাশ হয়ে যাবে। ফলে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, যতটুকু আপনার সামর্থ্য আছে এর বাইরে ফুটানি না দেখানোটাই বুদ্ধিমানের কাজ। কে কি পাবলিক বললো, জনপ্রিয়তা একটা ফানুস, সেটা 5 মিনিট টিকে না, যে কোনো জিনিস জনপ্রিয়তা। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই মুহূর্তে খুবই ভাইটাল। 1 নম্বর, ফাইন্যান্সের বাইরে অনেক কিছু দরকার নাই, তারপর আইন শৃঙ্খলায় যেতে হবে, ফাইন্যান্সটাই মেইন। এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা অর্থ, আর রাষ্ট্রের এবং পুরুষের বা যে কোনো সংসারের অর্থ না থাকলে ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো চাইনিজ ফান্ডিংয়ে হচ্ছিল সেগুলো কন্টিনিউ করা? না, ওইগুলো কন্টিনিউর জন্য না, এই মুহূর্তে যে জিনিসগুলো আছে কি, সেটা হলো যে রেমিটেন্সের তো একটা ভালো অবস্থা আছে, মানে রেমিটেন্স তো টাকা না, রেমিটেন্স আপনাকে ওই বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, সেটার এগেইনস্টে আপনাকে তো বাংলা টাকা দিতে হচ্ছে, আর বাংলা টাকাটা আপনি দিবেন, সেই টাকাটা ছাপিয়ে টাকা দিবেন, অথবা আপনি রেভিনিউ কালেকশন করবেন। আমাদের রেভিনিউ কালেকশন তো খুব দুর্বল, এখন সেই রেভিনিউ কালেকশনটা করতে হবে। আর রেমিটেন্স ইজ নট দ্য মানি, আপনি বিদেশ থেকে লোন আনতেছেন, ডোনেটেশন আনতেছেন, ওটা হলো টাকা। রেমিটেন্সের টাকা কি, আপনি আমেরিকা থেকে ডলার পাঠাচ্ছেন, ডলারটা আমার বাংলাদেশ ব্যাংকে রেখে সেই এগেইনস্টে বাংলা টাকা দিতে হচ্ছে, এটা পণ্য বিনিময়। ফলে রেমিটেন্স যদি আরও 3 গুণ হয়ে যায়, তাহলে তো আপনার জন্য আরও ঝামেলা হয়ে যাবে। এখন আপনাকে এক্সপোর্ট বাড়াতে হবে, রেভিনিউ কালেকশন করতে হবে, ইম্পোর্ট বাড়াতে হবে। আপনি সব মিলে যেটা বলতে চাচ্ছেন যে অর্থনৈতিক ক্ষেত্রে এইখানে টাকার সংস্থান কি আছে সেটা দেখে ব্যবস্থা নিতে হবে, আর বাইরে পলিটিক্যাল ইস্যুসগুলো অন্যান্য প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।